नमस्कार आमी डॉक्टर भास्वती गोस्वामी चैटार्जी कन्सालटेंट डायटिशियन आमार यूट्यूब चैनल केयर एंड कियोरे सबाइके स्वागतम। आजकेर आलोचनार विषय हलो रक्ते ट्राइग्लिसाराइडेर मात्रा बेड़े गेले किभाबे एटा सहजे नियंत्रण आपनारा करते पारबेन। किछु चटजलदी उपायेर माध्यमे किछु खाद्यगुण सम्पन्न फुड आइटेम्सের माध्यमे शाकसब्जी बोलुन बा फलमूल बोलुन बा कार्बोहाइड्रेट प्रोटीन की बाँचबेन बा तेल विशेष करे की बाँचबेन जाते এই ধরনের সমস্যা থেকে এড়ানো যায়, যেগুলি ট্রাইগ্লিসারাইড রক্তে বেড়ে যাওয়ার ফলে খুব সহজভাবেই দেখা যায়, যেগুলো আফটার এফেক্ট যেমন বিভিন্ন হৃদরোগের সম্ভাবনা, কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা এবং তার সাথে অবশ্যই ডায়াবেটিস একটি আফটার এফেক্ট থাকে। ডায়াবেটিস আর ট্রাইগ্লিসারাইড কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে আসুন জেনে নিই আজকের আলোচনার মাধ্যমে কি খাদ্যাভ্যাস পরিবর্তন করলে এবং কি লাইফস্টাইল চেঞ্জেস করলে আপনারা সহজেই ট্রাইগ্লিসারাইডের মাত্রা রক্তে নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং কি খাবার অ্যাভয়েড করলে আমাদের নিয়মিত খাদ্য তালিকা থেকে বাদ দিলে অথবা নিয়ন্ত্রিত পরিমাণে একটু সাবধানে খেলে আমাদের শরীর অবশ্যই ভালো থাকবে এবং আপনাদের লাইফস্টাইলের গুণগত মান বাড়বে, সেই সঙ্গে হৃদরোগের সম্ভাবনাও কমবে। চলুন আজকে দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। ট্রাইগ্লিসারাইড আর কোলেস্টেরলের মধ্যে একটা খুব জেনারেল কনফিউশন তৈরি হয় সাধারণ মানুষের মনে, কিন্তু ভোলাবেন না ট্রাইগ্লিসারাইড আর কোলেস্টেরল কিন্তু দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর জিনিস। ট্রাইগ্লিসারাইড আর কোলেস্টেরলের মধ্যে যে বেসিক ডিফারেন্স আছে আমি সেটুকু খুব সংক্ষেপে আলোচনা করব আপনাদের সাথে। তারপর আমি চলে যাব খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল মডিফিকেশনসের মাধ্যমে ট্রাইগ্লিসারাইডকে ব্লাডের মধ্যে নর্মাল রেঞ্জে আপনারা কিভাবে নিয়ে আসবেন। তো ট্রাইগ্লিসারাইড হচ্ছে রক্তের উপস্থিত একটি ফ্যাট, যেটার মাধ্যমে কিন্তু ট্রাইগ্লিসারাইডের এক ধরনের ফ্যাটের উপস্থিতি। এই ফ্যাট কোথা থেকে আসে না, এই ফ্যাট আমরা যে বাটার ঘি বা স্যাচুরেটেড যে সমস্ত খাবার খাই, যেমন ধরুন রেড মিট, চিজ বললাম, বাটার ঘি, এই সমস্ত জিনিসের মাধ্যমে আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। আর কোলেস্টেরল হচ্ছে লিভার সিনথেসিস করে কোলেস্টেরল, যেটা কিনা আমাদের হরমোন সিনথেসিসের ভিটামিন ডি জেনারেশনের ক্ষেত্রে, ফুড ডাইজেশনের ক্ষেত্রে কোলেস্টেরল কিন্তু আমাদের কাজে লাগে। এবার কোলেস্টেরল দু ধরনের হয়, দ্যাট ইজ ব্যাড কোলেস্টেরল, দ্যাট ইজ লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এবং গুড কোলেস্টেরল অর ইন দ্য আদার নেম দ্যাট ইজ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। তো রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রার সাথে এই দুটো কোলেস্টেরলের ওঠানামার একটা রেশিও থাকে। যদি রক্তে গুড কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তাহলে ট্রাইগ্লিসারাইডের পরিমাণও হয়তো ওঠানামা করতে পারে, কিন্তু ট্রাইগ্লিসারাইড আর কোলেস্টেরল কিন্তু আলাদা জিনিস। তো রক্তের লিপিড প্রোফাইলের চেকের মাধ্যমেই আপনারা কিন্তু ট্রাইগ্লিসারাইড বা এই এলডিএল আর এইচডিএল এর মাত্রা আপনারা জানতে পারবেন। ট্রাইগ্লিসারাইডের নর্মাল রেঞ্জ হচ্ছে 50 থেকে 150 mg পার ডেসিলিটার। আর যদি বর্ডার লাইন আমরা বলি ট্রাইগ্লিসারাইড, সেটা 150 থেকে মোটামুটি 200 রেঞ্জের মধ্যে বর্ডার লাইন। আর যদি 200 ক্রস করে যাচ্ছে, 500-র ভিতর আছে, তাহলে আমরা বলছি যে অবশ্যই মেডিকেশনসের দরকার আছে, মাত্রাতিরিক্ত ট্রাইগ্লিসারাইড। এবং যদি 500 ক্রস করে যায় ট্রাইগ্লিসারাইডের মাত্রা, দ্যাট ইজ 500 mg পার 100 ডেসিলিটার, তাহলে কিন্তু এটি হাই রিস্ক জোনে পড়ছেন ব্যক্তিটি। অবশ্যই খুব তাড়াতাড়ি সত্ত্বর ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে হবে, খুব স্ট্রিক্ট ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে। অবশ্যই সব খাওয়া দাওয়া আমরা ছেড়ে দেব না, সেই ভয়টা পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু কিছু লাইফস্টাইল মডিফিকেশনসের অবশ্যই দরকার আছে।
তো আসুন জেনে নিই সেই সমস্ত খাদ্যাভ্যাস এবং ভালো খাদ্যাভ্যাস, ভালো খাবার খাবো এবং তার সাথে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা লাইফস্টাইল মডিফিকেশনসের মাধ্যমে আমরা রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে নিয়ন্ত্রণে আনব। প্রথমে জেনে নেব যে ট্রাইগ্লিসারাইড যে আমাদের বাড়ছে বা ট্রাইগ্লিসারাইডের এফেক্টস করছে কী কী সূচক দ্বারা এটা এফেক্টেড হয় বা কী কী প্যারামিটার্স থাকে। যদি কারোর এজ বা হাইট অনুযায়ী বডি ওয়েট বেড়ে যায়, দ্যাট ইজ ওবেসিটি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, যদি সিভিয়ার ওবেসিটিতে কেউ ভোগেন, তার ট্রাইগ্লিসারাইডের মাত্রা দেখা যায় যে লিপিড প্রোফাইল চেক করলে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে আছে। এটা কিন্তু হেরিডিটারি হতে পারে। যদি কারোর ডায়াবেটিস থাকে, আমি আগেই বলেছি ডায়াবেটিস আর ট্রাইগ্লিসারাইড দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসে যদি কেউ আক্রান্ত হন তাহলে কিন্তু তার ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। কিছু ক্ষেত্রে কোনো ইনফ্ল্যামেটরি ডিজিজ হলে আমাদের ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ে, যেমন থাইরয়েড হতে পারে, যেমন ধরুন কারোর যদি আর্থ্রাইটিস থাকে তাহলে তার ট্রাইগ্লিসারাইডের একটা সম্ভাবনা থাকে। প্লাস যেটা আরেকটা বিশাল বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। যারা ধরুন করোনার পর থেকে তো ম্যাক্সিমাম সবাই দেখা যায় যে বাড়িতে বসে কাজ করছেন বা ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, সেক্ষেত্রে বাড়িতে বসে কম্পিউটারের কাজ করছেন, সেক্ষেত্রে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ল্যাক অফ এক্সারসাইজ, কেউ ডিপ্রেশনে ভুগছেন, তার ফলে কিছু বিঞ্জ ইটিং হয়ে যাচ্ছে। যে বাইরে গিয়ে যে সবার সাথে যে কথা বলার যে এনভায়রনমেন্ট নেই বা আমাদের যে এক্সারসাইজের এনভায়রনমেন্ট নেই, সেই জিনিসগুলো নর্মাল লাইফ থেকে যদি কেউ সরে আসেন বা ওই যে বললাম ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, তাহলে কিন্তু এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ট্রাইগ্লিসারাইড অত্যন্ত রকম বেড়ে গেলে যেগুলি খুব বিপজ্জনক কতগুলি রোগের সম্মুখীন আমরা হতে পারি বা হওয়ার সম্ভাবনা আছে, সেগুলি হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, সাডেন স্ট্রোক বা সাডেন হার্ট ফেলিয়ার হতে পারে। তার সাথে যেটা হয় সেটা হচ্ছে কিছু কোলন ক্যান্সার দেখা যায়, অথবা অ্যাকিউট যদি কারো ট্রাইগ্লিসারাইডের পরিমাণ অত্যন্ত বেশি থাকে অনেক দিন ধরে, এবং সর্বোপরি বিনা চিকিৎসা, অর্থাৎ ওই যে বললাম যে ট্রাইগ্লিসারাইড একটি সাইলেন্ট কিলার, যতক্ষণ না আপনি ব্লাড লিপিড প্রোফাইল মাপবেন, ব্লাডের যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা করা হবে, আপনার বোঝার উপায় নেই যে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়েছে কিনা, বা এলডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিনের পরিমাণ বেড়েছে কিনা, এইচডিএল দ্যাট ইজ গুড ফ্যাট সেটা কমে গেছে কিনা। তো সেই ক্ষেত্রে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হওয়ার পর্যন্ত সম্ভাবনা দেখা যায়। তো অবশ্যই একটা রুটিন ব্লাড যে চেক আপ, একটা ব্লাড রক্ত পরীক্ষার মাধ্যমে এগুলো জানা যায়। একটা রুটিন ব্লাড টেস্ট অবশ্যই 6 মাস ছাড়া আপনাদের অবশ্যই করতে হবে, এবং একটি অভিজ্ঞ ডায়েটিশিয়ান এবং অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চললে কিন্তু অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে ইজিলি অ্যাক্সেসেবল কিছু খাবারের মাধ্যমে এটিকে এবং লাইফস্টাইল মডিফিকেশনস, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে এটিকে অবশ্যই নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রথমে জেনে নেব কী কী ভালো খাদ্যাভ্যাসের মাধ্যমে রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। প্রথম কথা হচ্ছে ফাইবারযুক্ত খাদ্য আমাদের খেতে হবে। ফাইবারযুক্ত খাদ্য বলতে আমাদের যে সমস্ত শাকসবজি, ফলমূলে আঁশ অর্থাৎ ফাইবার আছে, ডায়েটরি ফাইবার আছে, যেটা কিনা একাধারে স্যাটাইটি দিচ্ছে, একাধারে একটা আনইউজুয়াল যে আপনার সুগার লেভেল বেড়ে যায়, যেহেতু আমি বললাম সুগার, ডায়াবেটিস এবং ট্রাইগ্লিসারাইড অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই দুটোকে কমাচ্ছে এবং তার ফলে আপনার যে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও অবশ্যই কমাচ্ছে এবং রক্তে গ্লুকোজ অ্যাবজর্পশন কমাচ্ছে। সেই সমস্ত খাবারপত্র আমাদের খেতে হবে। সিজনাল ফ্রুট খেতে হবে। সিজনাল ফ্রুটের মধ্যে সবচেয়ে ভালো ফল আমি বলবো খোসা শুদ্ধ আপেল খেতে পারেন, পাকা পেঁপে হতে পারে, তার সাথে মোসাম্বি,
ফাইবার সমেত খেতে হবে, ছিবড়ে সমেত খেতে হবে। সিজনাল ফল বলতে এখন তো সব সময় আপনারা পেয়ারা পাবেন, ওতে ভিটামিন সি আছে, যেটা আপনাদের অক্সিডেটিভ স্ট্রেসও কমাবে। অ্যান্টিঅক্সিডেন্টস ভীষণ পরিমাণে কার্যকরী, যেগুলো কিনা এই ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। সর্বোপরি ইমিউনিটি বুস্ট করে, যেহেতু ডায়াবেটিস একটি আফটার এফেক্ট হচ্ছে ট্রাইগ্লিসারাইড, সেজন্য ডায়াবেটিসের সাথে এই যে ডায়েটরি ফাইবারের একটা সম্পর্ক আছে, ট্রাইগ্লিসারাইডেরও সম্পর্ক আছে, সেই জন্য এই জাতীয় ফল আপনারা খেতে পারেন। আর তার সাথে ওটস খেতে পারেন। ওটসের মধ্যে তো বিটা গ্লুকানস আছে। বিটা গ্লুকানস একটি ফাইবার, সলিবল ফাইবার, যেটি মাধ্যমে আপনাদের ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমবে। ওটসের সাথে ইয়োগার্ট বা টক দই দিয়ে খাওয়া যেতে পারে। আর একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্সড কার্বোহাইড্রেট খেতে হবে। যেমন ধরুন ঢেকি ছাটার চাল খেতে পারেন, দ্যাট ইজ ব্রাউন রাইস হতে পারে। যদি ব্রেড কেউ পছন্দ করেন অবশ্যই মাল্টিগ্রেন ব্রেড খেতে পারেন। রিফাইন্ড ফ্লাওয়ার নয়, আটা খেতে হবে, লাল আটা, ভিটামিন বি যুক্ত, বি কমপ্লেক্স আছে এমন লাল আটা খেতে হবে। তার সাথে যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন কিছু খাবার, চর্বিযুক্ত মাছ হতে পারে। এখানে তো সামন মাছ আপনারা পাবেন না, তার বদলে কিন্তু রূপচাঁদ মাছ একটি খুব ভালো অপশান। ইলিশ মাছও হতে পারে, বাট ইলিশ মাছ সবসময় বাজেট ফ্রেন্ডলি হয় না, সেক্ষেত্রে রূপচাঁদ মাছ হতে পারে। নর্মাল 1 থেকে 1.5 কেজি ওজনের যে সমস্ত রুই, কাতলা এই ধরনের মাছ হতে পারে। অবশ্যই তার মধ্যে কিছু পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন আপনারা। এছাড়াও কিছু সিডস বা নাটসের মাধ্যমে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস নেওয়া যায়, যেমন চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, পামকিন সিড, ওয়াটারমেলন সিড, সানফ্লাওয়ার সিড। এতগুলো সিডের নাম বললাম। যে কোনো একটা স্ন্যাকিংয়ের মাধ্যমে খেতে পারেন, অথবা যখন আপনি ব্রেকফাস্ট করছেন তখন ওটস, ইয়োগার্ট দিলেন, ওর মধ্যে কিছু সিডস অ্যাড করলেন। সবচেয়ে ভালো উপায় এই চিয়া সিডস খাওয়ার হচ্ছে যদি আপনারা জলের মধ্যে একটু চিয়া সিড দিলেন, তার সাথে ভিটামিন সি দ্যাট ইজ নর্মাল পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারেন। দই সহযোগে চিয়া সিডস খেলে কিন্তু এর উপকারিতা অনেক বেড়ে যায়। ওটা কিন্তু স্যাটাইটিরও কাজ করে, অনেকক্ষণ খিদে পায় না, এবং আমরা যে খিদে পেলেই একটা টেন্ডেন্সি থাকে বিকেলের দিকে বা যখনই অফিস থেকে বাড়ি ফিরছেন সেই সময় একটু উল্টো পাল্টা তেলে ভাজা এই সমস্ত খাবার আমাদের একটা টেন্ডেন্সি থাকে। তো আনইউজুয়াল যখন আমাদের খিদে পাচ্ছে তখন আমরা ওই সমস্ত ফাস্ট ফুড না খেয়ে কিছু ব্যাগের মধ্যে কিছু চিড়ে ভাজার সাথে ছোলা সেদ্ধ এরম রাখতে পারি। ফ্ল্যাক্স সিড যদি আপনারা ড্রাই রোস্ট করে নিয়ে, সানফ্লাওয়ার সিড সেই সমস্ত খেতে পারি। তো এটা গেল ওমেগা 3 সম্পন্ন খাবার, যেটা সিডসের বললাম। নাটসের যদি আপনারা নাটস খান, তার সেই সমস্ত নাটসের সোর্স হচ্ছে আমন্ড খেতে পারেন, তার সাথে ওয়ালনাট মানে যেটাকে আমরা বলি যে আখরোট, ওটা হতে পারে ওমেগা 3 সম্পন্ন খাবার। আর তেল একটা বিরাট বড় আলোচ্য বিষয় এবং সকলেরই খুব মাথা ব্যথার বিষয় যে আমরা কোন তেল খাবো। আমরা যদি তেল নির্বাচন করতে যাই, সবার আগে আমাদের মাথায় আসে যে তেলে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, অর্থাৎ তেল পুরোপুরি অ্যাভয়েড করবো না, একদমই না। আমরা মুফা পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সোর্স 1:1 রেশিওতে যদি আমরা নিই, মোটামুটি প্রাপ্তবয়স্ক লোকেদের 4 থেকে 5 চামচ তেল চলতেই পারে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায়। দ্যাট ইজ সর্ষের তেল, সয়াবিন অয়েল হতে পারে, ওরাইজেনল সমৃদ্ধ রাইস ব্র্যান অয়েল হতে পারে। শুধু দেখতে হবে যে তেল যখন আমরা রান্না করছি তার স্মোকিং পয়েন্টটা যেন খুব বেশি না হয়ে যায়। খুব যে দামি তেল খেতে হবে এমন কোনো কথা নেই। অলিভ অয়েল যারা অ্যাফোর্ড করতে পারবেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তারা স্যালাড ড্রেসিংয়ের মাধ্যমে খেতে পারেন, কিন্তু এটা ইকোনমিক দিক দিয়ে যদি বিচার করি তাহলে নর্মাল সর্ষের তেল হতে পারে, নর্মাল রাইস ব্র্যান অয়েল হতে পারে,
যেন স্মোকিং পয়েন্টটা, আমাদের স্মোক পয়েন্ট যেটা হয় সেটাকে একটু লক্ষ্য রাখতে হবে, যে সেটা যেন এক্সেসিভ না হয়ে যায়। তেলকে 2বার 3বার ব্যবহার করা চলবে না। ওয়ান টাইম ইউজ করলে কিন্তু আমাদের কিন্তু যে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয় 2বার 3বার ব্যবহার করলে, যে জন্য আমরা তেলে ভাজা খেতে নিষেধ করি, সেই দিকটা খেয়াল রাখলেই কিন্তু হবে। এইবার চলে আসি যে ডালের মাধ্যমে, মিক্সড ডাল প্রোটিন সোর্স, কম লিন মিট হতে পারে, চিকেন খেতে পারেন আপনারা, কোনো অসুবিধে নেই। একটা 100 গ্রাম যদি চিকেন, 2-3 পিস চিকেন আপনারা খেতেই পারেন। তবে মাছ খাওয়া আরও বেশি স্বাস্থ্যকর আমি বলবো, কারণ ওই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, সেই জন্য ডিম নেওয়া যেতেই পারে। তবে ডিমের কুসুম আমি বলবো যদি দিনে, যদি সপ্তাহে 3টে ডিম খান আপনারা, ডিমের কুসুম সমেতই খান, কোনো অসুবিধে নেই যে ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদাটা খেতে হবে। আসুন জেনে নিই কি কি খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এবং কি কি খাদ্যাভ্যাস যদি আমরা বর্জন করতে পারি তাহলে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানো যায়। প্রথমত বলি যে যেগুলো সিম্পল কার্বোহাইড্রেট বা সিম্পল সুগার কন্টেনিং যে সমস্ত ফুড আইটেমস আছে সেইগুলোকে খাদ্য তালিকা থেকে যতটা সম্ভব বাদ রাখা বা এড়ানোর চেষ্টা করতে হবে, কারণ এইগুলি কিন্তু সম্পূর্ণরূপে এমটি ক্যালোরি প্রদান করে। কোনো রকম যে ভাইটামিনস, মিনারেলস, যে সমস্ত খাদ্য আমাদের শরীরের গঠনগত দিক বজায় রাখে এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়, ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমায়, এইগুলোর কিন্তু গুণ থাকে না। প্রথম কথা হচ্ছে সিম্পল সুগার বলতে যে টেবিল সুগার, যা আমাদের শুধুমাত্র এমটি ক্যালোরি দেয়, চিনি যেটাকে সহজ বাংলায় বলি, সেটাকে যতটা পরিমাণ অ্যাভয়েড করা বা খাদ্য তালিকা থেকে বর্জন করা। এবং হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে আমরা ধরুন যদি রিফাইন্ড ফ্লাওয়ার, যেটা রিফাইন্ড ফ্লাওয়ারকে রিপ্লেস করুন লাল আটা দিয়ে, ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত আটা দিয়ে যদি আমরা রিপ্লেস করি, সেই ক্ষেত্রে আমরা ভাইটামিন বি কমপ্লেক্সও পেলাম, আবার সেক্ষেত্রে আমাদের যে ডায়েটরি ফাইবার সেটাও হলো। তাহলে রিফাইন্ড ফ্লাওয়ারকে আমাদের বর্জন করতে হবে এবং তার সাথে কিছু সিম্পল সুগারযুক্ত সবজি, যেমন ধরুন আলু, রাঙালু, এগুলোকে যতটা পরিমাণ কমানো যায় খাদ্য তালিকা থেকে সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আমি একেবারে অ্যাভয়েড করতে বলবো না, মাঝে সাঝে খেতে পারেন, কিন্তু সেটাও একটা পরিমিত মাত্রায়, ভীষণই নিয়ন্ত্রিত মাত্রায় খেতে হবে। যদি সুগার খাওয়ার ক্রেভিংস হয়, কখনোই আমরা সেটাকে বিভিন্ন সুইট অ্যান্ড বেভারেজেস যেমন কোল্ড ড্রিঙ্কস বলুন বা যেগুলো বাজারজাত ফ্রুট জুস পাওয়া যায় যাতে এক্সেস পরিমাণে সুগার আছে, সেগুলো কখনোই সেবন করব না। আমরা হোল ফ্রুটসের দিকে যাব। তো যখন আমাদের সুগারের ক্রেভিংস হবে, মিষ্টি খেতে ইচ্ছা করবে, রাদার অপ্ট ফর ফ্রুট, নট গোয়িং ফর দ্যাট সুইট অ্যান্ড বেভারেজেস, কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। এবং কারুর যদি ভীষণ রেডি টু ইট ফুড খাওয়ার একটা টেন্ডেন্সি, যেমন রেডি টু ইট নুডলস, তারপরে জাঙ্ক ফুডগুলোর মধ্যে বার্গার, পিৎজা, পেস্ট্রি, কেক, এই সমস্ত খাবারগুলোকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে, যাতে ক্যালোরির পরিমাণ খুব বেশি আছে। ক্যালোরি কনসিয়াস ডায়েট আমাদের করতে হবে, সেই কারণে এই সমস্ত খাবারগুলো, জাঙ্ক যে খাবারগুলো, এবং বিকেলের দিকে স্ন্যাক্সের টাইমে একটা প্রবণতা থাকে যে বিভিন্ন তেলে ভাজা জাতীয় যে খাবারগুলো, চপ, সিঙ্গারা, এই সমস্ত যে খাবারগুলো, যেগুলো একাধারে আপনার কিন্তু মশলা, তেল তো খুবই মানে যেগুলো একদমই হেলথের পক্ষে ভালো নয়, যেগুলো বারবার ডিপ ফ্রাইড যে ফুড, যেগুলো বারবার একই তেলে ভাজা হচ্ছে, সেই ধরনের খাবারগুলো যদি অ্যাভয়েড করা যায়। আমাদের প্রায় প্রত্যেকেরই অভ্যাস আছে সকালে ঘুম থেকে উঠে বেড টি খাওয়ার বা কফি খাওয়ার একটা প্রচলন তো
একটা খুবই প্রচলিত একটা ট্রেড, সবারই অভ্যাস আছে, কিন্তু এই চায়ের যে কত গুণ আছে সেটা যখন আমরা চাটাকে মালাই করে খাচ্ছি, অর্থাৎ ওর মধ্যে খুব বেশি পরিমাণে চিনি, খুব বেশি পরিমাণে দুধ দিয়ে ফুটিয়ে যখন খাচ্ছি, তখন কিন্তু চাটা তো আর চা থাকে না, চাটা একটা ক্ষতিকারক ড্রিঙ্কই আমি বলবো পরিণত হয়। চায়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড থাকে। যদি কেউ গ্রিন টি খেতে পারেন, গ্রিন টির মধ্যে কিন্তু গ্যালাক্টোক্যাটেচিন এই ধরনের সমস্ত ভালো ভালো অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। তো এগুলো যত বেশি চা ফোটানো হয় তো ততই কি হয়, এগুলোর যে গুণাগুণ সেগুলো কিন্তু থাকে না। এবং আমরা যদি গ্রিন টি অপ্ট করতে পারি, যেমন ওয়েটের দিকটা, ওয়েট রিডাকশনের ক্ষেত্রে এটা হেল্পফুল খুবই, কিন্তু চাটাকে যদি আমরা দুধ সহযোগে, প্রচুর পরিমাণে চিনি সহযোগে খাই, তখন সেটার কোনো উপকারিতা কিন্তু আদৌ আমরা পাই না। ব্ল্যাক কফি অপ্ট করা যেতে পারে। ব্ল্যাক কফি কিন্তু আমাদের ডায়াবেটিসের মাত্রার দিকটাও দেখে, কিন্তু তার মধ্যে যদি দুধ, চিনি এগুলো দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু ব্ল্যাক কফির গুণাগুণও আমরা সেক্ষেত্রে পাই না। এবার যাদের অ্যালকোহল ইনটেকের একটা টেন্ডেন্সি আছে, আস্তে আস্তে অ্যালকোহল ইনটেককে মডারেশনে আনতে হবে এবং তারপর সম্পূর্ণরূপে কাট ডাউন করে দিতে হবে। কারণ অ্যালকোহলে কিন্তু ক্যালোরির পরিমাণ অত্যন্ত বেশি। 1 ml অ্যালকোহল সেবনের ক্ষেত্রে সেক্ষেত্রে 7 কিলো ক্যালোরি এনার্জি জেনারেট করে। তো বুঝতে পারছেন তো যে সুগার খেলে যতটা না ক্ষতি, সুগার তো ক্ষতিকারক বটেই, আমরা যেটাকে এমটি ক্যালোরি বলছি, অ্যালকোহলও কিন্তু তার প্রায় ডাবল পরিমাণে কিন্তু ক্যালোরি জেনারেট করে। 1 ml যেটা বললাম 7 কিলো ক্যালোরি জেনারেট হয়। তো সেক্ষেত্রে আমাদের কোনো খাদ্যগুণ সম্পন্ন খাবারের দ্বারা ওই ক্যালোরিটাকে রেস্ট্রিক্টেড করে ওই ক্যালোরি মেপে ঝুঁকে অবশ্যই একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের কাছ থেকে কিন্তু আপনাদের ডায়েট প্রেসক্রিপশন বানিয়ে নিতে হবে এবং ডাক্তারবাবুদের সাথেও পরামর্শ করতে হবে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা অত্যন্ত বেড়ে গিয়ে থাকে। সেক্ষেত্রে মেডিসিন চালু করা কিন্তু খুবই খুবই জরুরি। এইবার আসি যে স্যাচুরেটেড ফ্যাট যেগুলো, যেমন রেড মিট বা ধরুন হাইড্রোজেনেটেড ফ্যাট, ঘি, মাখন, এইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে যাদের ট্রাইগ্লিসারাইড বর্ডার লাইনে বা মডারেশনে আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো স্যাচুরেটেড ফ্যাট, রেড মিট আপনারা মাসে হয়তো একবার 1-2 পিস খেতে পারেন, অবশ্যই ডায়েট প্রেসক্রিপশন দেখে সেটা খেতে হবে। আপনার কি স্ট্যাটাস, শরীরের ওভারওয়েট হয়ে গেছেন কতটা কি, সেটা বুঝে খেতে হবে। এবং তার সাথে যেটা করতে হবে, দিকটা দেখতে হবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের ডিপ ফ্রাই করা কোনো জাঙ্ক ফুড বা কোনো তেলে ভাজা এই জাতীয় জিনিস অ্যাভয়েড করতে হবে। আমরা যখন খাবারের কোনো লেভেলিং দেখে কিনবো, নিজেকে এডুকেট করতে হবে যে আমরা যখন কোনো খাবার কিনবো, কোনো ক্যান্ড মিট তো একদমই অ্যাভয়েড করা উচিত। ক্যান্ড প্রসেসড মিট যেগুলোর মধ্যে আজিনামোটো আছে, যেগুলোর মধ্যে ক্ষতিকারক তেলও কিছু কিছু ক্ষেত্রে থাকে, যেগুলোর মধ্যে ইরিটেবিলিটি, যেমন ধরুন আচার আমাদের কিন্তু একটা ইরিটেশন দেয় আমাদের, সেই ক্ষেত্রে সেই জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করাই ভালো। এবং কর্ন স্টার্চ কিন্তু আমরা অবশ্যই অ্যাভয়েড করব, এতে ক্যালোরির পরিমাণ কিন্তু বাড়ে, আমাদের কোনো সেভাবে উপকারিতা প্রদান করে না। ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকটা আমাদের ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণভাবে জোর দিয়ে আমাদের ওই দিকটা দেখতে হবে। আমাদের যদি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থেকে কিন্তু অনেক সময় ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়। স্পেশালি আমি আগেই বলেছি যে যারা ওভারওয়েট হয়ে গেছেন, অনলাইন কাজ করে, ওয়ার্ক ফ্রম হোম ডিউরিং দ্য কোভিড টাইমিং, তো সেক্ষেত্রে আমাদের ওজন কমানোর দিকে জোর দিতে হবে। ওজন কমানোর জন্য একটা নির্দিষ্ট ডায়েট প্রেসক্রিপশন আপনাদের মেনে চলতে হবে, সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন ব্রিস্ক ওয়াকিং, যেমন সুইমিং, এরোবিক এক্সারসাইজগুলো, যেমন সাইক্লিং। কারুর যদি এই ধরনের কোনো কিছুই, যেমন ধরুন জিম যাওয়া বা সাইক্লিং করা বা সুইমিং করা, এগুলো আপনাদের কারুর যদি অপশনস না থাকে, তারা অবশ্যই হাঁটতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ব্রিস্ক ওয়াকিং
উইকেন্ডসের দিকে শুরু করুন, দিনে 20 মিনিটস করে বিকেলবেলার দিকে হাঁটা, ওটা কিন্তু আস্তে আস্তে অভ্যাসে চলে আসবে। এবং যদি আপনারা এই ওয়েট গেনের যে ব্যাপারটা বললাম, এটাকে কমাতে চান, বা কমাতে তো হবেই যেহেতু ট্রাইগ্লিসারাইডের সাথে সম্পর্কযুক্ত, আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওর লিঙ্ক কমেন্টস বক্সে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডিটেল ভিডিও পেয়ে যাবেন। এবং ডায়াবেটিসের সিরিজ আছে, যেহেতু ডায়াবেটিস আর ট্রাইগ্লিসারাইড আমি বারবারই বলেছি অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেক্ষেত্রে কীভাবে নিজেদের লাইফস্টাইল চেঞ্জেস করবেন সিরিজের মাধ্যমে স্পষ্টভাবে উল্লেখ করা আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটিকে ফলো করতে পারেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকারিতা পেয়েছেন, উপকৃত হয়েছেন যা যা আমি আজকে আলোচনা করলাম মোটের ওপর। তবে অবশ্যই একটি প্রাপ্তবয়স্ক মানুষ বলুন বা একটি বাচ্চা শিশু, অবশ্যই প্রত্যেকের ডায়েট প্রেসক্রিপশন কিন্তু আলাদা আলাদা হয়। তাদের শারীরিক অবস্থা, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাদ্যাভ্যাস, রেস, এগুলো, এজ, সেক্স, হাইট, ওয়েট, তার যা যা ফিজিওলজিক্যাল কন্ডিশন, সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কাস্টমাইজড ডায়েট প্রেসক্রিপশন হয়। অবশ্যই একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট প্রেসক্রিপশন বানিয়ে নিতে হবে। আশা করি আজকের আলোচনা দ্বারা আপনারা উপকৃত হয়েছেন, ইনফরমেশনস পেয়েছেন কিভাবে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাবেন, কিভাবে আপনাদের ওজন নিয়ন্ত্রণে রাখবেন। সাথে আমি কিছু টিপসও দিয়ে দিয়েছি, কি কি খাবার অ্যাভয়েড করবেন, কি কি খাবার ইনক্লুড করবেন যাতে আপনাদের লাইফস্টাইলের গুণগত মান বাড়ে এবং রোগ থেকে আপনারা মুক্তি পান। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের এক একটি কমেন্টস কিন্তু আমার কাছে অতি মূল্যবান। আপনাদের এক একটি সাবস্ক্রিপশান আমার কাছে অনেক অনেক বড় অনুপ্রেরণা। আমার যদি কনসালটেশন আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে এসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।